নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার এই ইউটিউব চ্যানেল নজরে বাংলা অফিসিয়াল এবং নজরে বাংলা ফেসবুক পেজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন, আমি তৃণমূল এবং বিজেপি এই উভয় রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলি এবং এদের বিরোধিতা করে, এদের সমালোচনা করেই আমি ভিডিও বা প্রতিবেদন বানিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে। কারণ আমি মনে করি তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক নীতি, যে নীতি গ্রহণ করে তারা চলার চেষ্টা করে, তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, অল্প কিছু পার্থক্য ছাড়া। আর আমি যে নীতিতে বিশ্বাস করি সম্পূর্ণ বিপরীতমুখী। তৃণমূল এবং বিজেপি যে নীতি নিয়ে চলে, যে রাজনৈতিক নীতি গ্রহণ করে তারা চলে, আমি সম্পূর্ণরূপে তার বিপরীতমুখী একটি রাজনৈতিক নীতিতে বিশ্বাস করি, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি। এই সংবিধান এই অধিকারটা আমাকে দিয়েছে তাদের বিরোধিতা করবার এবং তাদের বিরোধী মত পোষণ করবার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই জন্য তাদের বিরোধিতা করে আমি কথা বলবার চেষ্টা করি। দেখুন, ভেবেছিলাম বিজেপি নতুন সরকারে আসতে চলেছে, সরকার গঠন করতে চলেছে, তারা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে তারা জয়লাভ করে বিধানসভায় গেছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। একদম 214 থেকে 80 ঘরে 80 পার করতে পারেনি, 80-র মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে। ধূলিসাৎ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এখন অতীত। তাকে নিয়ে কথা বলার কোনো অভিপ্রায় আমার ছিল না, চাইও না। কিন্তু কি করব, দীর্ঘ 11 সাল থেকে এই ক্ষমতা আসার পর যে ঔদ্ধত্য দেখিয়ে তারা রাজনীতি করেছে, রাজ্য পরিচালনা করেছে, হেরে যাবার পর, পরাজিত হওয়ার পর তাদের ঔদ্ধত্য এখনো যাচ্ছে না, তারা ঔদ্ধত্য তারা দেখিয়েই চলেছে। সেই কারণেই তাদেরকে নিয়েই দু একটি কথা বলতে চাই। এবং তাদেরকে নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়ে আপনাদের একটু চোখ রাখতে বলবো, যে তৃণমূল কংগ্রেসের একজন বিদায়ী বা প্রাক্তন বিধায়ক, যিনি এই মুহূর্তে এবার বিধানসভার টিকিটও পাননি দলের পক্ষ থেকে, সেই অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে আমার এই পর্বের ভিডিও। তবে মূল পর্বে যাওয়ার আগে এই অসিত মজুমদারের কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব, তার কিছু মন্তব্য আপনাদের কাছে দেখাবো, তারপর মূল পর্বে প্রবেশ করব, অল্প কথার মধ্যে শেষ করব। আগে আসুন, তৃণমূলের এখনো যে ঔদ্ধত্য যায়নি, তৃণমূল যে মানতে চাইছে না, তারা হেরে গেছে এবং তারা যে ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে, সেটা আগে একটু আমরা শুনি, তারপর অন্য কথায় আসবো। মানুষের রায় দিয়েছে, আপনারা সরকার ভুলে বাংলার উন্নয়ন করুন। কিন্তু মানুষের রায় নিয়ে মানুষ তো বলে দেয়নি আপনাকে কারো পার্টি অফিস চালাও, কারো পার্টি অফিস দখল নাও, কাউকে মারো, কাউকে ধরো, এই অধিকার আপনাকে দেয়া হয়নি। অতএব আমি অনুরোধ করব যে এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক। এই সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় নামবো। আপনারা শুনলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের কথা। তার কথা নিয়ে আমি দুটো তিনটে কথা বলবো। কথা প্রথমেই বলি, তিনি স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস হেরে গেছেন, বিজেপি সরকার গঠন করবে, তিনি মেনে নিচ্ছেন, তৃণমূলের একজন নেতা, প্রাক্তন বিধায়ক। কিন্তু তিনি মানলে কি হবে, তার মুখ্যমন্ত্রী যে মানতে চান না কোনোভাবেই, তার দলনেত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 2021 সালে যার কাছে পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে, সেই শুভেন্দু অধিকারী, এবারও সেই শুভেন্দু অধিকারীর কাছেই তিনি পরাজিত হলেন। এটা একটা লজ্জার ব্যাপার। এই দুবার একই ব্যক্তির কাছে পরাজিত হলেন। এবং শুভেন্দু অধিকারী, যদি কথা বলি খুব ভুল বলা হবে না, শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক শিষ্যর কাছে দুবার হারলেন, অথচ তিনি হার মানতে রাজি নন, তিনি পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রীর পদ থেকে। ওদিকে শুভেন্দু অধিকারী তার জয়ের সার্টিফিকেটটা নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়ে গেছেন। মুখ্যমন্ত্রী আর কোনো কারুকার্য কাজ করবেন না, এটা মুখ্যমন্ত্রী জানেন, তবুও তিনি হার মানতে চাইছেন না। ওই যে নবান্নের 14 তলার যে গদিটা, সেই গদিটা এত আরাম দিয়েছে তাকে, ওই গদি আর তিনি ছাড়তে চাইছেন না, কিন্তু ছাড়তে তাকে হবেই। ওদিকে তার দলের কর্মীরা মেনে নিচ্ছেন, তিনি মানবেন না। এটা কথা হলো বলুন তো দেখি? এটা হাসির খোরাক হয়ে যাচ্ছেন ধীরে ধীরে মুখ্যমন্ত্রী। যাক, সে কথা। এবার অন্য আরেকটি কথায় আসি। দেখুন, বিজেপি জয়লাভ করেছে, তার ঠিক কথাই, এবং বিজেপির কর্মী সমর্থকদের একটা অংশ, সবাই বলবো না, একটা অংশ, তার সঙ্গে কিছু সদ্য যোগ দেওয়া তৃণমূলীরাও থাকতে পারে, এটা বিজেপি অনেক জায়গায় বলছে, অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থক এবং তাদের পার্টি অফিসগুলোর উপরে একটু আক্রমণ করছে, পার্টি অফিস দখল করে নিচ্ছে। এ কথা ঠিক, এটাকে সমর্থনযোগ্য নয়, আমি সমর্থন করি না।
বিজেপি যে কথা বলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই কথাগুলো যদি তারা টিকিয়ে রাখতে পারে, নিশ্চিতভাবে যে আশীর্বাদ মানুষ বিজেপিকে করেছে সেই আশীর্বাদের হাতটা বিজেপির মাথায় থাকবে, স্থায়িত্ব হবে মানুষের আশীর্বাদটা। কিন্তু আমি যে কথা বলবো, অসিত মজুমদার যে কথাগুলো বললেন তার কথার পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি যদি আপনাদের নেতা কর্মীদের উপর আক্রমণ বা আপনাদের পার্টি অফিসে দখল করে থাকে, তাহলে বিজেপি যে ভুল কাজগুলো যদি করে থাকে সেটা করছে, এ কথা বলার অধিকার তৃণমূলের আছে? তৃণমূলের কোনো নেতার এই নৈতিকতা আছে বিজেপির এই অন্যায় কাজ যদি করে থাকে তার প্রতিবাদ করবার? আজকে যে কথা বলছেন অসিত মজুমদার, এ কথা আপনাদের মনে রাখা উচিত ছিল 2011 সালে যখন ক্ষমতায় আপনারা এলেন বদলা নয় বদল চাই বলে, কিন্তু তার ঠিক বিপরীত কাজ তারা করে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতা কর্মীরা সবাই মিলে হাজার হাজার পার্টি অফিস তারা দখল করে নিলেন। কোনো পার্টি অফিস রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এই সমস্ত মানুষের ছবিকেও তারা ছাড়েনি, সেই ছবিগুলোকেও অসম্মানিত করেছেন, যাদের জামায় কোনো কালির দাগ নেই, অথচ মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। এগুলো মনে রাখা উচিত ছিল। শুধু সিপিএম নয়, যে কংগ্রেস থেকে এসে নতুন দল তৈরি করলেন সেই দলটাকে তিনি উৎখাত করে দিলেন, শেষ করে দিলেন, সেই দলের পার্টি অফিসও তিনি দখল করলেন। আর এখন যারা ক্ষমতায় এসেছে এই বিজেপি, আর এই বিজেপির হাত ধরেই তো আপনি 14 তলায় ওই গদিতে বসেছিলেন। গদিতে বসার পর বিজেপির নেতাকর্মীদেরও আপনি ছাড়েননি বিভিন্ন জায়গায়, যে আমি গদিতে তো বসে গেছি, বিজেপি আর আমার ঘোড়ার ডিম করবে, এটা মাথায় রেখেই বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদেরও আক্রমণ করেছেন আপনি। আপনার আক্রমণ থেকে বাদ যায়নি সিপিএম, যেমন বাদ যায়নি কংগ্রেস, বাদ যায়নি, আপনার আক্রমণ থেকে বাদ যায়নি সদ্য ক্ষমতায় আসা এই বিজেপির নেতাকর্মীরাও। আপনার আক্রমণ থেকে বাদ গেছে, তৃণমূলের আক্রমণ থেকে বাদ গেছে দুটো রাজনৈতিক দল, দুটো বামপন্থী রাজনৈতিক দল, নিজেদের বামপন্থী বলে দাবি করে, কমিউনিস্ট বলে দাবি করে। একটা হচ্ছে সিপিআইএম এর লিবারেশন, আর একটা হচ্ছে এসইউসিআই। আর এসইউসিআইয়ের বিরুদ্ধে তো একটা অভিযোগ আছেই, এসইউসিআই তৃণমূলের পয়সায় লালিত পালিত হয়, তৃণমূলের অর্থেই তারা রাজনীতিটাকে টিকিয়ে রেখেছে, এটা কিন্তু অভিযোগ আছেই এসইউসিআইয়ের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে সিপিআইএমএল এবং এসইউসিআই দুটো রাজনৈতিক দল বাদে বাকি সব রাজনৈতিক দলের উপরে তৃণমূলের আক্রমণে নেমে এসেছে। আজ সুযোগ পেয়েছে এই বিজেপি ক্ষমতায় আসার পর। গতকাল আপনি বিজেপির নিজের নেতাকর্মীকে আক্রমণ করেছেন, আজ সে সবল হয়েছে। গতকাল সে দুর্বল ছিল, আপনি সবল ছিলেন। আজ সে সবল হয়েছে, আপনি দুর্বল হয়েছেন। স্বাভাবিকভাবেই অল্প বয়সী ছেলে মেয়ে যারা বিজেপির নেতাকর্মীরা রয়েছেন তাদের তো রক্ত গরম, সবাই তো ঠান্ডা মাথার নন। আপনি যাকে আক্রমণ করেছেন সে শক্তি অর্জন করে আপনাকে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকের ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া রয়েছে, এটা আপনার নেতারা কর্মীরাও জানেন। স্বাভাবিকভাবেই বিজেপি যদি কোথাও এই কাজ করে থাকে, আমি সমর্থন করছি না, কিন্তু 2-4 দিন এটা তারা করবে, তাদের রক্ত গরম, একটা বিজয় উল্লাসের মধ্যে তারা রয়েছে। যদিও আমি বলবো বিজেপি যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিল সেই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করে, আগেও বললাম বিজেপির কে যে আশীর্বাদ করেছে রাজ্যের মানুষ, সেই আশীর্বাদ দীর্ঘস্থায়ী হবে। কিন্তু বলুন তো, একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে, ধরুন একটি অল্প বয়সী যুবক, সে বিজেপি করে, তার বিজেপি করার অপরাধে তার বাড়ির লোককে, তার অভিভাবককে, অভিভাবিকার উপরে আক্রমণ চালিয়েছে, অত্যাচার করা হয়েছে। ধরুন একজন বিজেপির কর্মী যুবক, তার বাবা, সে বিজেপি করে বলে তার বাবার উপর আক্রমণ করেছেন তৃণমূলের লোকেরা, মেনে নেবেন? কোনো বিজেপির কর্মী মেনে নেয়? স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে একটু আধটু হবেই। আর বিজেপিকে বলি, বিজেপিতে শুধু তৃণমূলকে নয়, কোথাও কোথাও সিপিএম এর উপরে আক্রমণ হচ্ছে, কোথাও কোথাও, খুব একটা জায়গায় নয়, আমার কাছে 2-1টি জায়গার খবর ইতিমধ্যে এসছে। একটি জায়গায় পার্টি অফিসে ভাঙচুর করেছে বিজেপির কর্মী সমর্থকরা, কোথাও কোথাও লেনিনের মূর্তি ভাঙার অভিযোগ এসছে। তবে তৃণমূলের উপরে আক্রমণটা বেশি হচ্ছে, এই কারণে বেশি হচ্ছে যে আক্রমণ অসহনীয় যন্ত্রণা, কাউকে ছাড় দেননি, সমস্ত রকম ভাবে মানুষকে বিপদমুখী করেছেন এই তৃণমূল কংগ্রেস। লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, তারা জীবনটা নষ্ট হয়ে গেছে। এক লপ্তে প্রায় 26,000 যুবক যুবতী তাদের জীবনের এক চরম অন্ধকারে নেমে এসেছে এই তৃণমূল কংগ্রেসের অন্যায় আচরণের জন্য। 26,000 ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে বহু আছে জীবনে কোনোদিন আর চাকরি পাবে না তারা, কারণ তাদের চাকরি পাওয়ার বয়সও আর নেই। কি অপরাধ করেছিল লেখাপড়া শিখে? তৃণমূলে লেখাপড়ার মর্যাদা দিতে পারলো না, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ছেড়ে দিল। তা বলুন তো, যে যুবকের জীবনটা শেষ হয়ে গেল, একটা চাকরি চলে যাওয়ার পরে, একটা ছেলের চাকরি পাওয়ার পর ছেলের চাকরি চলে যায়, কি হতে পারে তার জীবনে? অন্ধকার নামিয়ে আনলো এই তৃণমূল। সেই তৃণমূল অত সহজে ছাড় পেয়ে যাবে আপনি মনে করেন অসিত বাবু? আজকে আপনি যে কথা বলছেন, যদি বিজেপি না শুধরায় আপনি ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করবেন, এই ঐক্যবদ্ধতার কথা নিয়ে একটা কথা আপনাকে বলি। ইতিমধ্যেই আমার কাছেও একটি চিঠি আছে। ইতিমধ্যে বরানগরে একজন কাউন্সিলর, বিজেপি ক্ষমতায় আসে, তৃণমূল চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই
তিনি পদত্যাগপত্র দিয়ে ইতিমধ্যেই তৃণমূল ছেড়েছেন, আবার ঐক্যবদ্ধতার কথা বলছেন। বামফ্রন্ট দীর্ঘ 15 বছর ক্ষমতায় না থেকে তারা ঐক্যবদ্ধ হয়েছে, 0 থেকে এবার তারা বিধানসভায় পৌঁছতে পেরেছে। আর আমি আপনাদের দলের বয়স দিয়েছি 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনার দল নিশ্চিন্ন হয়ে যাবে। দেখুন না, যে কজন জিতেছে 80 জনের মতো, এই 80 জনের মধ্যে কজন থাকে আপনাদের এই তৃণমূলে? সব পালাবে। কেউ বিজেপিতে যাবে, কেউ কংগ্রেসে যাবে, কেউ আবার আইএসএফও যেতে পারে। তৃণমূলের বাতি দেওয়া কেউ থাকবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না। আবার আপনারা ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলছেন, ধরে রাখতে পারবেন তৃণমূলকে? তৃণমূলকে ধরে রাখতে পারবেন না, কারণ ইতিমধ্যেই দল ত্যাগ করতে শুরু হয়েছে, জামা বদলানো শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমি তৃণমূলের এই অসিত মজুমদারের মতো লোক যারা একটু জ্ঞানের বাণী ঝাড়ছেন, এই জ্ঞান ফ্যান একটু কম দিয়ে একটু কদিন একটু গা ঢাকা থেকে থাকুন না, একটু আড়ালে থাকুন না। কি দরকার এই বিজেপির নতুন এসছে তারা ক্ষমতায়, তাদের এই যুবক ছেলেগুলোদের সামনে আসার, যাদের উপরে আপনারা আক্রমণ করেছিলেন তাদের সামনে আসার দরকার নেই। কি দরকার? একটু কয়েকদিন আড়ালে থাকুন, এরা মাথা ঠান্ডা হয়ে যাক। এই বর্ষা নেমেছে, এই বর্ষার জল বিজেপির এই নতুন কর্মী সমর্থকদের মাথায় পড়লে তাদের মাথাটা একটু ঠান্ডা হবে, তারপর না হয় প্রকাশ্যে আসুন। বয়স্ক মানুষ, আর বিজেপিতে কিছু শিক্ষিত ছেলে মেয়ে আছে, আপনার দলের মতো নয়, সব মূর্খ অশিক্ষিত গাওয়ার, এদের মতো নয়। বিজেপিতে কিছু শিক্ষিত ছেলে মেয়ে আছে, তারা অন্ততপক্ষে তাদের বাকি লোকদের তারা শুদ্ধ নেবে, ঠান্ডা করতে পারবে, আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। আর বিজেপির উদ্দেশ্যে আমি বলবো, আমার আবেদন বা আমার প্রস্তাবে কিছু যায় আসে না, বিজেপি কর্ণপাত করবেই বা কেন, তা সত্ত্বেও বলি একটু ধৈর্যশীল হন। আবার বলি, মানুষ আপনাদের আশীর্বাদ করেছে, এই আশীর্বাদটাকে যদি ধরে রাখতে হয় ধৈর্যশীল হতে হবে। প্রতিশোধমূলক আচরণ করলে চলবে না। আপনাদের প্রতি মানুষের অনেক আশা, আমি আপনাদের ধারাবাহিক বিরোধিতা করে যাব এর পরেও, কিন্তু মানুষের আশা রয়েছে আপনাদের প্রতি। স্বাভাবিকভাবে একটু ধৈর্যশীল যদি হতে পারেন, মানুষের আশীর্বাদ দীর্ঘদিন থাকবে, নতুবা তৃণমূলের মতো আপনারাও হারিয়ে যাবেন পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে। তৃণমূল কংগ্রেস আজকে হারিয়ে যেতে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি দেখবেন। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে সিপিএম দলটা হারিয়ে যায়নি, শক্তি বৃদ্ধি করেছে, 0 থেকে একজন বিধায়ক পাঠিয়েছে। আর সব থেকে বড় কথা তৃণমূলের উদ্দেশ্যে বলবো, এই অসিত মজুমদারদের উদ্দেশ্যেই বলি, যে বিজেপিকে ডেকে এনে সিপিএমকে হারিয়ে বিজেপির হাত ধরে আপনি নবান্নের 14 তলায় বসেছিলেন, সেই বিজেপি এক ধাক্কায় এক ঝটকায় আপনাকে নবান্নের ওই নরম গতি থেকে নামিয়ে ওই বুড়িগঙ্গার ওই নোংরা জলে আপনাকে ফেলে দিল। আপনাদেরকে স্বাভাবিকভাবেই কেউ স্থায়ী হতে পারে না, আপনাদের বোঝা উচিত ছিল। এইটাই ছিল আমার মূল প্রতিবেদনের মূল বিষয়। অন্ততপক্ষে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুন, বিজেপি ধীরে ধীরে মাথা ঠান্ডা হবে, তারাও আস্তে আস্তে নিজের কাজে ফিরবে। এখন একটু উল্লাস করছে, আনন্দ উপভোগ করছে, 2-1 দিন বাদে তারাও কাজে ফিরবে। সরকার গঠন হয়ে যাওয়ার পরে সব ঠান্ডা হবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। কারণ শ্রমিক ভট্টাচার্যের মতো লোক যে রাজনৈতিক দলে রয়েছে, বিজেপিতে বহু লোক আছে, তারা ঠান্ডা মাথার মানুষ। দেবজিৎ সরকারের মতো লোক আছে এই রাজনৈতিক দলে, নিশ্চিতভাবেই একটা জায়গায় স্থিতিশীল অবস্থায় আসবে। আমি আবার বলি, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা মানুষের উপর অত্যাচার করেছিলেন, তারা কিছুদিন একটু আড়ালে থাকুন, বিজেপির কর্মী সমর্থকদের সামনে আসার দরকার নেই। আমি তো বিজেপির চরম বিরোধিতা, ওই বিজেপির কোনো নেতা কোনো কর্মী আমাকে আক্রমণ করেনি তো। আমি তো বিজেপির বিরোধিতা করে থাকি সবসময়, প্রকাশ্যে করি, ভিডিওর মাধ্যমে করি। আমাকে কেউ চোর বলছে না, তৃণমূল দেখলে চোর বলছে। মুখ্যমন্ত্রী কাউন্টিং থেকে বেরিয়ে আসছেন, মুখ্যমন্ত্রীকে চোর বলছেন। মুখ্যমন্ত্রীর ভাই অভিষেক ব্যানার্জি কাউন্টিং সেন্টার থেকে তাড়িয়ে বের করে দিচ্ছে, তার গায়ে থুতু দিচ্ছে। একজন এমপি যে 4-5টা গাড়ির কনভয়, 10-12টা গাড়ির কনভয় থাকতো, তার গায়ে থুতু দিচ্ছে। আরে আমি একজন সাধারণ বিজেপি তৃণমূল বিজেপি বিরোধী একজন সাধারণ মানুষ, ওই আমাকে তো চোর বলার সাহস কেউ পাচ্ছে না। আপনাদের কেন বলছে? স্বাভাবিকভাবেই আর চুরি করার সুযোগ আপনাদের নেই, যা চুরি করেছেন। এবার বিজেপি এসে দেখা যাক, ফাইল খোলার কথা বলেছিলেন, কয়জনকে ফাইল খুলে জেলে ঢোকায়, কার শাস্তি ব্যবস্থা করতে পারে বিজেপি, সেটা বড় দেখার। 3.5 বছর জেল খাটা ওই কুণাল ঘোষ বিধায়ক হয়েছে, আবার সারদার ফাইল খোলে কিনা, কুণাল ঘোষ আবার ভিতরে ঢোকে কিনা সেটাই দেখার, জ্যোতিপ্রিয়া মল্লিক আবার ঢোকে কিনা সেটাই দেখার। এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেয় কিনা বিজেপি, সেটা মানুষ দেখতে চাইছে। এটাই হচ্ছে আমার কথা। আমি আবার বলি, বিজেপির নেতাকর্মীদের একটু ধৈর্যশীল হন। তৃণমূল কংগ্রেস আর উঠতে পারবে না, আর আপনাদের অত্যাচার করবে না। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস দ্বারা আর আক্রান্ত হবে না, এটা বিশ্বাস করা যায়। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় প্রতিবেদনটাকে শেয়ার করার প্রয়োজন আছে, মানুষের দেখার প্রয়োজন আছে, একটু শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।